গগন বিদারী হুঙ্কার দিচ্ছে। বজ্রপাত শুরু হয়েছে। বৃষ্টির জন্য চারপাশ অন্ধকার। এমতাবস্থায় বাইরে বেরোনো যায় না। দুপুর এখন 12টা বাজে, অথচ বাইরের অবস্থা সন্ধ্যা। পুরো রাস্তায় জল উঠে গেছে, কোনো যান চলাচল করছে না। সিএনজির ভিতরে গুটি আছে তে। সে বজ্রপাতের শব্দ আর হুঙ্কার নিতেই পারছে না। আয়ু অস্থিরভাবে কল দিয়ে যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। সিএনজির দুই পাশে প্লাস্টিক নামিয়ে দিয়েছে, যেন বৃষ্টির ছাট যাতে তাদের গায়ে না আসে। কিন্তু বাতাসের লীলা খেলায় বারবার প্লাস্টিক সরে বেশ জল ভিতরে ঢুকে যাচ্ছে। ভেজা আঁচলটা পিঠের উপর টেনে গুটিসুটি হয়ে বসলতে শীত কাতরের দেহটা প্রবলভাবে কাঁপছে। পাশ থেকে আয়ু ওর পিঠে হাত বুলিয়ে যাচ্ছে, অন্য হাতে ফোন নিয়ে একের পর এক কল বসাচ্ছে। নেটওয়ার্কের কারণে বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হঠাৎ সিএনজি ড্রাইভারটা দুম করে গাড়ি থামালো। আর একটু হলে আয়ুর মাথাটা বেকায়দায় বাড়ি খেত। ভাগ্যিস ফোনটা ছেড়ে সামনের জালযুক্ত বেড়াতে ডান হাত বসায়, তৎক্ষণাৎ তাল সামলায়। আয়ু প্রচণ্ড ক্ষেপে গিয়ে কর্কশ কণ্ঠে বলল, মাথা খারাপ, এভাবে গাড়ি থামায়? এখানেই আমার মাথাটা ফেটে যেত। কি আশ্চর্য, আপনি গাড়ি চালাতে জানেন না? তাহলে চালান কেন? সিএনজি ড্রাইভার সম্পূর্ণ পিছু না ফিরে মুখটা ডান কাঁধের দিকে রাখলো। আয়ুর উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, সামনে চেয়ে দেখুন, রাস্তায় জল উঠে গেছে। এই রাস্তার উপর দিয়ে যাওয়া যাবে না, আপনারা নেমে যান। গাড়ি আর যাবে না, ইঞ্জিনে জল ঢুকলে সমস্যা হবে। আয়ু অযাচিত কথা শুনে ভীষণ চটে গেল। এগুলো কি ধরনের কথা? মাঝপথে গাড়ি থামিয়ে আবার নেমে যেতে বলছে। মগের মূল্য পেয়েছে, এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে? আয়ু বেজায় রাগ দেখিয়ে কপাল কুঁচকে বলল, আপনি জানেন না বৃষ্টি পড়লে রাস্তায় জল উঠবে? এটা কি নতুন কিছু? এখন আমরা কোথায় যাব? আপনি আমাদের এখানে নামাতে পারবেন না, আগে বলেননি তো। এখন কেন রাস্তায় জল জমা দেখে আমাদের নামিয়ে দিতে চাইছেন? আগেই বলা উচিত ছিল আপনার। এই বৃষ্টির মধ্যে গাড়ি কোথায় পাবো? আপনি গাড়ি স্টার্ট দিন, ভাড়া বাড়িয়ে দেব। ড্রাইভারও বেঁকে বসলো। সে যাবে না, স্পষ্ট ছুড়ে বলল, ভাড়ার 4 গুণ বাড়ালেও যাবো না। আপনারা বড়লোক মানুষ, খালি টাকা দেখেন। এইদিকে আমার ইঞ্জিন নষ্ট হলে হাজার হাজার টাকার লস। সেই লসের টাকা আসমান থেকে আসবে নাকি নাকি গাছ থেকে ঝরবে? কথা বাড়ায়েন না, নাইমা যান, আমি আর যাবো না। আর এত দূর রাস্তা আসার জন্য এমনিতেও আপনাদের ভাড়া ডবল দিতে হবে। লোকটার কথা শুনে ভীষণ রাগ হচ্ছে। তার যে বেশি রাগ লাগছে লোকটার উদাহরণটা শুনে। আয়ু এমনিতেই দেশের রাস্তাঘাটে অতটা অভ্যস্ত না। যা একটু অভ্যাস সেটা শুধু ভাইয়ার জন্য এসেছে। এখন এই মুহূর্তে কি করবে সে? এই প্রবল বৃষ্টির মধ্যে কোথায় যাবে? এখনো গন্তব্য 30 মিনিট দূরে আছে। জল ভেঙে হেঁটে যাওয়া সম্ভব না। ট্রেনের নোংরা পচা জলে রাস্তাঘাট বিশ্রীভাবে ডুবে আছে। হঠাৎ বাঁ পাশ থেকে দাম্ভিকতার সুর এলো। এমনভাবে কথাগুলো বলল যেন এটা একটা স্বাভাবিক ইস্যু। মামা, কথা বাড়াতে হবে না, আমরা নেমে যাচ্ছি। আপনি এত দূর কষ্ট করে নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে 3 গুণ ভাড়া বাড়িয়ে দেব। কিন্তু দয়া করে অন্য যাত্রীর কাছে ডবল ভাড়া চাইবেন না। সবার পকেটের অবস্থা এক থাকে না। বৃষ্টি হয়েছে বলে যা তা ভাড়া চাইবেন, এটা কিন্তু জঘন্য কাজ। এইভাবে বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে মানুষকে বিপদের মুখে ফেলবেন আর ভাড়া বাড়ানোর দাবি, এটা একদমই ঠিক না। এই দেরি করলো না, ড্রাইভারকে বলে দরজা খুলে সোজা জলে নামলো। বৃষ্টির তীব্র ছোঁয়া গায়ে মেখে ভাড়া গুনতে লাগলো। ডান হাত বাড়িয়ে 3টে চকচকে নোট বাড়িয়ে দিল। কাঠঠোকরার মতো কথাগুলো বলেছে তে। কথার গরিমা দেখে অবাক হয়েছে আয়ু। এমন ধাঁচের কথা শুধুমাত্র একজনই বলে। ঢোক গিলতেই জাংকুকের পুরনো কথাগুলো মনে পড়ল। জাংকুক সেই দিন স্টাডি টেবিলে বসে পেন্সিল দিয়ে কিছু একটা আঁকছিল। কাগজে ব্যস্ত আঁচড় কাটতেই বাঁকা হাসিতে বলল, ওকে একটু সময় দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবসময় 4 দেওয়ালে আবদ্ধ ঘর কোণে একা একা থেকেছে। আমাদের সাথে মিশতে একটু সময় লাগবে। আমার বউকে আমার মতোই বানাবো, দরকার পড়লে আমার চেয়েও 1 কাঠি অধিক বানাবো। দেখে নিস আয়ু, সবটাই সময়ের ব্যাপার। ওকে ওর মতো ছেড়ে দে। চাপ দিলে
হিতের বিপরীত হতে পারে, মানুষ বিগড়ে যেতে পারে। চলো আয়ু আপু, গাড়ি থেকে নামো, বসে থেকে লাভ নেই, ওনাকে যেতে দাও। হঠাৎ পুরনো ভাবনা থেকে ছিটকে এলো আয়ু। তের কথায় স্তম্ভিত ফিরে গেল সে। গাড়িটা ছেড়ে দিয়ে চুপচাপ তের কাছে আসে। রাস্তায় কেউ নেই, জলের উচ্চতা হাঁটু অব্দি। রাস্তার দুই পাশে সবকিছু ঠান্ডা, দোকানপাট বন্ধ। আয়ুর দিকে তাকালোতে সাদা পায়জামাটা লক্ষ্য করে বলল, পায়জামাটা উপরে তোলো, বেশি নোংরা হলে দাগ উঠে যাবে। আয়ু প্রজার মতো কথাগুলো শুনলো, পায়ের নিচ থেকে গুটে গুটে একটু উপরে তুললো। তে পা মারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যে করেই হোক গন্তব্যের দিকে যাবে। তে কয়েক পা এগোনোর পর হঠাৎ থেমে যায়, সন্দেহান চোখে ডানে বামে তাকায়, আবার চট করে পিছু ফিরে তাকায়। আয়ু ব্যাপারটা লক্ষ্য করে সেও দৃষ্টি ধরে পিছু ফিরে তাকালো, কিন্তু পিছনে শুধু জল আর জল। তে এখনো কান খাড়া করে স্থির। আয়ু কৌতূহল করে বলল, কি হলো, থামলে কেন? তে ডান হাতের তর্জনী তুলে ঠোঁটের উপর রাখলো, ইশারায় চুপ থাকতে বলল। ওর চোখ দুটো ডানে বামে অনিশ্চিতভাবে ঘুরছে, মনে হচ্ছে কিছু একটা নিয়ে ঘোর চিন্তায় আছে। কিছুক্ষণ পর নীরব থেকে আবারও চলতে শুরু করলো। আয়ুর সাথে স্বাভাবিক হাঁটা চালিয়ে সতর্ক কণ্ঠে বলল, আমাদের ফলো করা হচ্ছে, সাবধান হও আয়ু আপু। যখনই আমরা জল ঠেলে এগোচ্ছি তখনই পিছন থেকে একটা বাড়তি শব্দ আসছে। যেই থেমে যাচ্ছি অমনি সেটা থামছে, কিন্তু থামতে গিয়ে কিছু সেকেন্ড হেরফের করে ফেলছে। আয়ুর বুকটা ধপ করে উঠল, সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। আপনি হাঁটার গতি থেমে যাচ্ছিল। তৎক্ষণাৎ তে ওর হাতটা ধরে চাপা গলে বলল। আয়ুর মুখের অবস্থা করুণ হয়ে গেল, অপ্রতিভ ভঙ্গিতে এগোতে লাগলো। কতটা ভুল বলেনি তে, এদিকে জাঙ্কুক ভাইকে জানে মারতে চাইছে, অন্যদিকে তের ওপর চোখ লাগানো। সময়টা কতটা নিষ্ঠুর, বিপদ যেন পিছু ছাড়ছেই না। মানুষ বলে, ঠিকই বলে, বিপদের বেলায় আরো 10টা বিপদ এসে হানা দেয়। আয়ু মুখ তুলে আকাশের দিকে চাইল। উপরে আকাশ, নিচে জলাবদ্ধ রাস্তা, পিছনে বিপদ, সামনে বোধহয় গুঁড়ো বালি। ইউনু সবকিছু ফেলে ছুটে গিয়েছে। সুগা গাড়িটা নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। খবরটা পাওয়া মাত্র দেরি করেনি তারা, কাউকে কিছু জানায়নি। বন্ধুর সংকটাপন্ন অবস্থা শুনে উন্মাদের মতো করছে। স্টিয়ারিং ধরা হাত দুটো কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে। বক্ষস্থলের খাঁচার নিচে ছোট্ট হৃৎপিণ্ডটা ধরফর ধরফর করছে। হাতের উল্টো পিঠ চোখ ডলে বারবার স্টিয়ারিং ধরছে ইউনু। আবার চোখটা ঝাপসা হয়ে আসছে। বুক ফাটা কান্নায় তার কিচ্ছু ভালো লাগছে না। কে জানতো এমন কিছু হবে। সবাই যখন সুগার ছেলেকে নিয়ে ব্যস্ত, সেখানে দুঃখদায়ক এক অবস্থা সবার জন্য মুখে আছে। এই তো একটু আগে সুগার ছোট্ট শিশুকে নিয়ে ইউনু হেসে হেসে খেলছিল, তার কোল জুড়ে নিষ্পাপ প্রাণটা ঘুমাচ্ছিল। অন্যদিকে মৃত্যুর সাথে লড়ছে জাঙ্কুক। আবারও হাত দিয়ে চোখ মুছতে লাগলো। গাড়িটা ডানে বাঁকিয়ে ড্রাইভওয়েতে উঠলো। হাসপাতালের চত্বরে এসে ভিতরে ঢুকলো সে। লিফটে চড়ে কাঙ্ক্ষিত রুমের কাছে যেতে যেতেই পা থামিয়ে ফেললো। শার্টের হাতায় চোখ মুছে নিজেকে শান্ত করলো সে, কিন্তু লাভ হলো না। আবারও চোখের কর্নিশ গলে জল গড়িয়ে পড়ছে। ইউনু সাহেব, সম্বন্ধটা শুনে চোখ তুলল ইউনু। সামনে দাঁড়িয়ে আছে মিস্টার এসকে, যে জাঙ্কুককে এখানে এনেছে। গোয়েন্দা বিভাজন ব্যক্তিটা হেঁটে হেঁটে কাছে আসলো। ইউনুর কাঁধে হাত রেখে বলল, স্যারের। ছোট্ট শব্দটা গলার ভিতরে কুণ্ডলি পাকিয়ে গেছে। বাকি অংশটা আর বলতে পারলো না লোকটা। তার আগেই ইউনু কেঁদে উঠল। এভাবে বন্ধু আর ভাইয়ের জন্য কেউ হাউমাউ করে কাঁদতে পারে, এটা দেখে সে অবাক হলো। তাদেরই এই অবস্থা, তাহলে স্যারের বউয়ের কি অবস্থা হবে? চিত্রটা কল্পনায় আনা যাচ্ছে না। কি ভয়াবহ দৃশ্য। ইউনুকে শান্ত করে চেয়ারে বসিয়ে দিল, আর একবার দৃষ্টি তুলে সামনের দিকে চাইল। করিডোরের শেষ রুমটায় ICU লেখা। দরজা দুটো ভিতর থেকে বন্ধ। গত রাত থেকে এক রত্তি দেখার সুযোগ হয়নি। ইউনু সারিবদ্ধ চেয়ারে বসে অশ্রু ঝরিয়ে যাচ্ছে। নিজেকে থামাতে পারেনি সে। পকেট থেকে ফোন বের করে সুগার নাম্বারটা ডায়াল করলো। ছেলেটাকে কোলে নিয়ে ডান হাতে কলটা রিসিভ করে সুগা। কিছু বলতে যাওয়ার আগে ইউনু ভেঙে পড়ে। জাঙ্কুক ভাই ভালো নেই,
ওহ, ও হাসপাতালের বেডে শুয়ে আছে। আশঙ্কাজনক কেসের জন্য ডক্টর ঢুকতেও দেয়নি, দেখতেও দেয়নি। সুগা কথা বলার জন্য ঠোঁট খুলছিল, সেই ঠোঁট নির্লিপ্তের মতো স্থির হয়ে গেল। কানে শুধু হৃৎপিণ্ডের শব্দগুলোই বাজছে, ধক 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 ধক। বুকের কাছে ছোট্ট ছেলেটা যে বাবার চুপটি দেখে কেঁদে দিয়েছে, সেই দিকে ক্ষণিকের জন্য হুঁশ নেই তার। শীর্ষ 4 নেতার মধ্যে 3 জন গ্রেপ্তার, পলাতক 1, এমন একটা শিরোনামের উত্থাল দেখা যাচ্ছে দেশ জুড়ে। রানীর ভাই এখনো ধরা পড়েনি, সে ফেরারি হয়েছে। দেশের ভাবমূর্তি বিনষ্টকারী নেতাদের অ্যাটাক করা হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে তুমুল বাক বিতর্ক চলছে। কাউকেই অবশ্য এক চুল ছাড় দেওয়া হচ্ছে না। অতীতে করা সমস্ত কুকাজ ফাঁস করা হচ্ছে। কেউ ভয় পাচ্ছে না সত্য বলতে। পেটে রাখা হাজার হাজার সত্য জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে। টিভির সবকটা চ্যানেলে তাদের মুখশ্রিত বাণীগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বহু বছর আগে এই সত্যটা ধুলোর নিচে চাপা পড়েছিল। আজ মানুষ তা নিয়ে বেদারাস মুখ খুলছে। টিভির সামনে বসে খবর দেখছিল জাংকুকের এক সিনিয়র। টানা সপ্তাহ খানেকের জন্য মুখরোচক খবর পেয়ে সাংবাদিকদের অবস্থা হই হুল্লোড়। ডিভানের নরম গদিতে বসে অনেক কিছু ভাবছিল লোকটা। হঠাৎ ওনার মাংসপাটে গভীর কিছু মনে পড়ল। তিনিও সেই স্মৃতিতে ফিরে গেলেন। ভোর 5টার দিকে ফোন এলো। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। কেউ ধরল না। আরো কবার চেষ্টা করলো। চতুর্থবারে কয়টা রিসিভ হলো। কণ্ঠের মধ্যে তেজপূর্ণ অবস্থাটা একেবারে শেষ। কিছুটা ঘুমাচ্ছন্ন কণ্ঠে অপর পাশ থেকে বলল, হ্যালো স্যার। এরপর লোকটা দাপটের সাথে চেঁচে উঠল, এমন অকর্মণ্য সুরে তার কাছে দুর্বলতার চিহ্ন। তিনি বাজখাই কণ্ঠে গমগমে সুরে বললেন, I feel ashamed, জাংকুক। I just feel ashamed. তোমাকে স্ট্রিক্টলি বলেছিলাম বাড়ি থেকে বাইরে বেরিও না। তুমি আমার কথা শুনেছো? কি জন্য ওয়াইফ নিয়ে বেরিয়েছিলে? জাংকুক মুখ নিচু করে ঘুমন্তদের মুখের দিকে চাইল। ডান হাতটা আরেকটু শক্ত করে টেকে বুকের মধ্যে চেপে ধরল। বাইরে প্রভাতের আলো ফুটেছে, এখনো সকালের আভা ফোটেনি। ওর মোলায়েম ঘুমটা যেন না ভাঙুক, তাই কণ্ঠ খাটো করে জাংকুক বলল, আই এম সরি স্যার। ভুল কিছু করে থাকলে আমি দুঃখিত। আমার টাস্কটা সকাল 7টা থেকে শুরু। ঘড়িতে এখন 5টা বাজে। সেখানে যদি 6টা 59 পর্যন্ত ব্যস্ত থাকি, আমার তো মনে হয় না খারাপ কিছু হবে। লোকটা কণ্ঠে নিচু ভাব শুনে দমে গেল। জাংকুক শুধু শুধু এই টোনে কথা বলে না। টোনটা যেহেতু নামিয়ে বলছে, তার মানে এটা পার্সোনাল কেস। এত কথা বাড়ালে খারাপ দেখাবে। তিনি সময়টা 1 ঘন্টা এগিয়ে 6টায় বেরোতে বললেন। নির্দেশটা শোনার পর কয়টা কাটলো জাংকুক। ফোনটা রেখে আবারও উষ্ণ সজ্জার ভিতরে গুটিয়ে গেল। তের মুখটা বুক থেকে তুলে ওর গালে গাল ছোঁয়ালো সে। তে গভীর ঘুমে আচ্ছন্ন। জাংকুকের নড়াচড়া টের পায়নি সে। যদি একটু টের পেত তবে দেখতে পেত জাংকুক খুব ব্যাকুল হয়ে জড়িয়ে ধরেছে। এই ঘনিষ্ঠ প্রবণ আকাঙ্ক্ষী রূপ দেখলে তে কেমন চঞ্চল পাখির মতো বিহ্বল হয়ে যেত। শুধু প্রিয় মানুষটাকে তীব্র ভালোবাসার জন্য একটু বেশি আদর করত সে। যতটুকু জাহির করলে জাংকুক নামক পুরুষটা প্রসন্ন হতো, ততখানি ব্যস্ত হতো সে। অথচ জাংকুক তাকে জাগায়নি। কানের কাছে আদরের সুরে ওতে বলে ডাকেনি। ওর কানের লতি, গালের নরম ত্বকে ছোট্ট ছোট্ট চুমু খেলো জাংকুক। তার সৌম্য সুঠাম বুকটা পেতে তেকে আরো কিছুক্ষণ মুক্তোর মতো আগলে ধরলো। হাত দুটো খুলে তেকে ছেড়ে ওঠার বাসনা একটুও ছিল না, তবুও তেকে রেখে উঠতে হলো তার। সকালের স্নান শেষে রওনার জন্য উদ্যত হলো, কিন্তু মনটা যেন ফিনফিনে পর্দায় ঘেরা বিছানায় রেখে যাচ্ছিল। ওই ঘুমন্ত শয্যা সঙ্গী, প্রাণ দায়িনী, অর্ধাঙ্গিনী, প্রাণটা তার তনু মনে শিকড়ের মতো আঁকড়ে ছিল। ছোট্ট একটা চিরকুট লিখে গ্লাসের নিচে চাপা দিল। মুখ ফিরিয়ে দরজার কাজটায় চলে যাচ্ছিল জাংকুক। হঠাৎ পা থামিয়ে পিছু ফিরে আর একবার বিছানার দিকে তাকালো। মৃদু একটা হাসি দিয়ে বিদায় জানালো জাংকুক। ঘুমন্ত থেকে নিঃসঙ্গ করে চুপিসারে চলে গেল সে।
বৃষ্টির জলটা বরফের মতো ঠান্ডা, যেন আকাশ থেকে বরফ স্নাত জল গলে গলে পড়ছে। দাঁতে ঠকঠকানি উঠে গেছে, শরীরে কাঁপুনি এসে গেছে, শীতের প্রকোপে সর্দি বসে গেছে। হাঁটুর নিচ থেকে ডুবন্ত পাটা খুব টনটন করছে। জল ঠেলে ঠেলে শাড়ি পরা অবস্থায় হেঁটে যাওয়া যায় না। পিছনে সন্দেহজনক ঘটনা, কেউ তো আসছে, কেউ তো ফলো করছে, কিন্তু ধরা দিচ্ছে না। চালাকির সাথে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছে না। তে পরপর দুবার শব্দটা শুনল, তবুও চুপচাপ হেঁটে হেঁটে একটা ছাউনির কাছে আসলো। ছোট্ট একটা টং দোকানের পাশে পলিথিনের ছাউনি আটা। ছাউনিতে কেউ নেই, জল কিছুটা কম। ছাউনির নিচে দাঁড়াতেই আয়ু ক্লান্ত সুরে বলল, ভাবি, পাটা খুব ব্যথা করছে, এখানে একটু বসি। কেবলই বলতে নিচ্ছিল বসো, কিন্তু বলতে পারল না। এক টান দিয়ে আয়ুকে সরিয়ে ফেললো। এক চিৎকার দিয়ে বলল, কে আপনি, কি চাই? আয়ু প্রচন্ড ভিমড়ি খেয়ে তের পাশে দাঁড়ালো। আকস্মিকভাবে টান খেয়ে কিছুটা ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কখন যে বিপদ এসে পিছনে দাঁড়ালো খেয়ালই করেনি। লোকটা আরেকটু হলে খারাপ কিছু করতো। আয়ু জোরে জোরে দম নিতেই তে ওকে নিজের পিছনে ঠেলে দিল। সমস্ত ভয়কে আড়াল করে দুইবার ঠোক গিলল সে। লোকটার হাতে পিস্তল, পরনে কালো হুডির মতো দীর্ঘ রেনকোট, মুখে কালো একটা মাস্ক লাগিয়ে শুধু চোখ দুটো বের করে রেখেছে। চোখের দৃষ্টি শান্ত না। তে নিজের এক ছত্র ভয়কে কাবু করে কাঠানো শুরু বলল, কে পাঠিয়েছে? লোকটা ঠিক কয়েক হাত দূরে, কিন্তু পিস্তলটা এমনভাবে ধরেছে যেন বুলেট নিক্ষেপ করলেই বুকের এফোর এফোর ঢুকে যাবে। তে এক পলক ওই পিস্তলটার পানে তাকিয়ে লোকটার দৃষ্টির দিকে তাকালো। বাঁ হাতটা খুব সতর্কতার সাথে পিছনে নিয়ে কোমরের কাছটায় রাখলো। আয়ু আর চোখে তের ব্যাপারটা লক্ষ্য করলেও মুখে কোনো ভাবভঙ্গি আনলো না। তে কথার ছলে আবারও বলল, কথা বলছেন না কেন? কে পাঠিয়েছে আপনাকে? লোকটা রোবটের মতো তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়ছে না। তে যে বাঁ হাত দিয়ে কিছু একটা করার ধান্দায় আছে বোধহয় ধরতে পারেনি সে। তেও সেই সুযোগে কোমরের কাছটায় হাত দিয়ে শাড়ির ভাঁজ সরিয়ে পেটিকোটের আওতা থেকে ছোট্ট আয়তকার জিনিসটা বের করলো। আয়ু চোরা দৃষ্টিতে ওই আয়তকার ডিভাইসটা দেখে ভিতরে ভিতরে উত্তপ্ত কিছু অনুভব করলো। কি চাঞ্চল্যকর অবস্থা! ভাবি এটা কোথা থেকে পেল? এটা ভাইয়ার সবচেয়ে গোপন অস্ত্র। এটা সহজে ধরে না সে। বিপদের সময় যত করুণ অবস্থায় আসুক না কেন, মস্তিষ্কের সচল বুদ্ধিতে দমিয়ে ফেলে। আয়ু তের কলা কৌশল ধরার আগেই অজ্ঞাত লোকটা ঘুমট সুরে বলল, পিছনের হাতটা সরান। পিছনে কি ওটা? তে বাঁ হাতটা ধীরে ধীরে আনতে লাগলো, সঙ্গে মুঠোর ভিতরে ছোট্ট ডিভাইসটা আঁকড়ে ধরলো। 19-20 দেখলেই টিপে বসবে তে, ভয় পাবে না সে। হাতটা স্বাভাবিকভাবে সোজা করতেই লোকটা কি যেন কণ্ঠে বলল, হাতে ওটা কি? কি ওটা? লোকটা তের দিকে এক পা এগোতেই তে আবারও চিৎকার দিয়ে উঠল। এবার কণ্ঠস্বর সুউচ্চ করে রাগত দৃষ্টিতে বলল, খবরদার এগোবেন না। আমার হাতে যে বস্তুটা আছে এটা সাধারণ কিছু না। পা পিছন, পিছিয়ে যান। আমাকে দুর্বল ভাবলে আপনার জন্য মহাভুল। এমন ধরা ধরবো এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন না। ডান হাতে তুড়ি বাজালো তে, তর্জনী তাক করে পিছিয়ে যেতে বলল। লোকটা দুই হাতের মধ্যে পিস্তল ধরে সরাসরি তের দিকে টার্গেট করেছে। টার্গেটের জায়গাটায় তর্জনী বসে শক্তভাবে তাকিয়ে আছে। বৃষ্টি পড়া তখনও কমেনি। আকাশ থেকে বজ্রপাতের গুম গুম শব্দ যেন লীলা খেলায় ব্যস্ত। লোকটা পিস্তল উঁচিয়ে সতর্ক কণ্ঠে বলল, রাস্তা থেকে সরে যান। রেনকোট পরা পিস্তলধারী লোকটা কোন উদ্দেশ্যে কথাটা বলল বুঝতে পারেনি তে। কোনো এক ঐশ্বরিক শক্তি বলে সংযত রয়েছে সে। জাংকুককে সবসময় ঠান্ডা মাথায় রেখেছে। বিপদ যতই গুরুতর হোক না কেন, সমাধানটা তত সহজভাবে এনেছে। এবারও তাই হোক। হাতের ছোট্ট বস্তুটা একটা জিপিএস। এটা টিপলেই কাজ শেষ। দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, সরাসরি ডিপার্টমেন্টের কাছে বিপ বিপ করতে থাকবে। সিগন্যালটা পেতে দেরি, আশেপাশে নিরাপত্তা বাহিনী ইমিডিয়েটলি ওই স্থানে উপস্থিত হয়ে যাবে। তে ডিভাইসটায় ক্লিক বসাতে দেরি, অমনি ছো করে একতরফা গুলি ছুড়ল। দারুণ শব্দে আর চিৎকার দিয়ে উঠল। তে
দুই কানে হাত চেপে চোখ খিচে ফেললো। পিছন থেকে একটা আহত ব্যক্তির আর্তনাদ ছড়িয়ে পড়ল চারিদিকে। তে চট করে চোখ খুলে পিছনের দিকে চাইলো। দৃষ্টি জোড়া বিস্ফোরিত করে দেখলো কয়েক গজ দূরে একটা লোক দোকানের উপর কাতরাচ্ছে। দোকানের ছাদটা রক্তে ভেসে একাকার। তার মানে ওই লোকটা একজন গোপন আততায়ী ছিল। তাহলে ওই লোকটাই টাকার বিনিময়ে এসেছে। তে চকটা ধরতে পেরে দ্রুত মাথাটা সামনে ঘোরালো। রেনকোটধারী লোকটার দিকে বিস্ফোরিত সুরে বলল, আপনি কে? আপনাকেই ফলো করতে দেখেছি। আপনার পায়ের শব্দ আমার কানে এসেছে। আপনি কেন লোকটাকে মারলেন? আপনি কোন দলের লোক? লোকটা ভারী পিস্তলটা পকেটে পুরল। তের প্রশ্ন শুনে আয়ু তৎক্ষণাৎ ধাতস্থ হয়ে তাকালো। বিষয়টা নিগ্রভাবে বোঝার জন্য একবার তের দিকে তাকালো আর একবার লোকটার দিকে তাকালো। লোকটা পকেট থেকে প্লাস্টিকের ব্যাগ থেকে ফোনটা বের করলো। একটা কল বসিয়ে লাউড স্পিকারে দিয়ে এক পা এগিয়ে এলো। তা দেখে তে কেন জানি পিছল না, সেখানেই স্থির রইল। ফোনটা ওর দিকে বাড়াতেই একটা শক্ত পুরুষালী গলা ভেসে এলো। আমি মিস্টার জন জাংকুকের সিনিয়র বলছি। সুগার অবস্থা খুব খারাপ, কথাই বলতে পারছে না। ফোনটা ছাড়ার পর পুরো স্থির হয়ে গেছে। কোলের ছেলেটা কান্না জুড়ে দিলে আইরিন এসে কোল থেকে নিল। বেডে শোয়া জিমিন বহুবার কারণ জিজ্ঞেস করলো। আইরিন, যিশু, ওরা উৎকণ্ঠার সাথে সুগাকে ঝাঁকালো। সুগা কোনো কথাই বলছে না। ওর মুখের অবস্থা দেখে সুবিনের বুকটাও কামড়ে উঠল। ভালো সংবাদ না, সুগা ভালো কিছু শুনেনি। সুবিন অস্থির চিত্তের মতো সুগার ফোনটা কেড়ে নিল। ওর কল লিস্টের শেষ নাম্বারটা টুকে কল বসালো। ইউনু কলটা রিসিভ করতেই সুবিন তাকে সব কিছু বলতে বাধ্য করলো। এমত অবস্থায় ইউনু কিছুই আড়াল করলো না, খোলাখুলি সবটা বলে দিল। সুবিন উদ্ভ্রান্তের মতো মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল। ওর বুকটা হাঁপানি রোগীর মতো ফুলে ফুলে উঠছে, লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। কথা বলার জন্য খুব চেষ্টা চালাতেই অত্যন্ত বিমর্ষ সুরে বলল, জাংকুক, জাংকুক মনে হয় সুগার ছেলেটাকে আর দেখে যেতে পারবে না। একসঙ্গে অনেকগুলো বুক মোচড় দিয়ে উঠল। আইরিন ছোট্ট শিশুকে নিয়ে বাক্য ভুলে গেল। যিশু ধাক্কাটা নিতে না পেরে চেঁচানোর সুরে বলল, পাগল পেয়েছো আমাদের? পাগলের মতো বলছো কেন? কি বলছো? কি শুনেছো তুমি? তুমি জাংকুক ভাইয়াকে নিয়ে একদম ফাজলামি করবে না। যিশু কথা বলতে গিয়ে হুট করে কেঁদে ফেললো। সুগার চোখ লাল, অশ্রুতে টলমল অবস্থা। নাকটা টেনে অনেকক্ষণ পর নড়াচড়া করলো। জিমিনের হাতটা ধরে আস্তে করে বলল, তুমি থাকো, ছেলেটাকে দেখে রেখো, আমার বন্ধুটা এদিকে। কথাটা শেষ না করলেও জিমিন বুঝে নিল। সুগার হাতের উপর হাত চেপে বলল, তুমি যাও, বের হও, আর দেরি করো না, আমি সুস্থ আছি। তে কই? আমার বোনটার দিকে একটু খেয়াল রেখো সুগা। আমার আমার খুব ভয় করছে। আমার স্যালাইনটা যদি শুকিয়ে যেত তাহলে আমি নিজেই। আর দেরি করো না, এখন রওনা দাও। সুগা অস্থিরভাবে হ্যাঁ সুযোগে মাথা তুলিয়ে দেয়। সম্মতি জানে চট জলদি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। হুড়োহুড়ি দৌড় লাগিয়ে পার্কিং লটে চলে গেল ওরা। তাড়াতাড়ি গাড়িতে চড়ে গন্তব্যের দিকে পৌঁছায়। সুগা আজ গাড়ি চালাতে গিয়ে আগে পিছে কিছুই খেয়াল করেনি। ইচ্ছা মতো গাড়ি চালানোয় স্পিড তুলেছে তুঙ্গে। গাড়িটা কাঙ্ক্ষিত হাসপাতালের কাছে থামতেই ব্যস্ত ভঙ্গিতে নামতে থাকে। সকলে একত্রে হাসপাতালের 4th ফ্লোরে পৌঁছায়। সেই আইসিইউ সেকশনের কাছে যেতেই জনুকে সারিবদ্ধ চেয়ারে বসে থাকতে দেখে। জনু পায়ের শব্দ শুনে মুখ তুলে ডান দিকে চাইতেই ওদের দেখতে পায়। ভিতরে দমিয়ে রাখা আবেগটা ছেড়ে দেয়। সুগারা জনুর কাছাকাছি আসতে দেরি। জনু বসা থেকে দৌড়ে যায় ওদের দিকে। দুই হাত বাড়িয়ে সুগাকে জাপটে ধরে হু হু করে কেঁদে ওঠে। সুগার লাল চোখ দিয়েও অশ্রু নির্গত হচ্ছে। জনুর অবস্থা দেখে সবাই চোখের জল সামলাতে পারল না। আইরিন সুবিনের হাত খামচে ধরে দাঁত কামড়ে চোখ ভিজে যাচ্ছে। সুবিন শক্ত মূর্তির মতো চোখের তলা থেকে তর্জনী আঙুল দিয়ে জলটা সরিয়ে যাচ্ছে, তবুও তার চোখ শুকিয়ে যাচ্ছে না। সুগা বহু কষ্টে ঢোক গেলে কাষ্ট কণ্ঠে বলল, কিভাবে হয়েছে সব?
জনু হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাইয়ার শরীরে রক্ত নেই। কাল রাত থেকে 4 ব্যাগ রক্ত দেওয়া শেষ। মাথায় সেলাই পড়েছে। ওই লম্পটগুলো, নির্দয়গুলো সামনে থেকে কিচ্ছু করতে পারেনি। ওকে পিছন থেকে আঘাত করেছে। আমি মিস্টার এসকে শার্ট দেখে ভাষা হারিয়ে ফেলেছি। ওর 2 হাত, বিশ্বাস করো, ওর 2 হাত পুরো রক্তে মাখামাখি ছিল। ডাক্তার ওর কাছে যেতে দেয়নি। যদি 72 ঘন্টায় হুঁশ না আসে, পরে লাইফ সাপোর্টে। ইয়নু ভাই, মেয়েলি কণ্ঠে পরিচিত ডাক্তার শুনে সবাই চমকে ওঠে। ইয়নু সজল নয়নে ঢোক গেলে সামনের দিকে তাকায়। বাকিরা ওর দৃষ্টি ধরে পিছু ফিরতেই একসঙ্গে ভয়ার্ত ঢোক গেলে। কারোর মুখে রানী। এখন আসন্ন অবস্থা কি হতে পারে? কখনো ভাবেনি এমন দিনটাও দেখতে হবে। আশা করেনি হাসপাতালে আসতে হবে। হৃদয়ের কোণে এমন অবস্থা চলছে তা কেউ জানে না। সবটুকু শক্তি যেন নিগড়ে নিয়েছে কেউ। তে শান্ত পরিশ্রান্ত দৃষ্টিতে এগোচ্ছে। টলমল চোখ দুটো দিয়ে জনুর দিকে তাকিয়ে আছে। নিজের অধরটা কাঁপতে কাঁপতে গভীর নিঃশ্বাস নিল তে। নিঃশ্বাসের দমকে চোখ নিঃসৃত অশ্রুটা গাল ভিজে পড়ল। বিকার শূন্য চেতনার মতো কমিউনিট স্থির থেকে আস্তে করে বলল, আমি কি একটু দেখতে পারি? কি যেন ছিল ওই কণ্ঠে। একটু হাহাকার করার সুর, একটু বেদনা মাখা আকুতি। ইয়নু নিজেকে আটকাতে পারল না। বাকি সবাই কান্না চাপতে গিয়ে ফিসফিস করে কেঁদে ফেলল। হাসপাতালের নিস্তব্ধ পরিবেশে কন্দনরত সুরটা দেওয়ালে দেওয়ালে বেজে চলেছে। একসাথে কতগুলো নাক টানার শব্দ হচ্ছে। সবার দৃষ্টি ভূমির দিকে নিবদ্ধ। কারো দৃষ্টি জোড়া উপরে তোলার সাহস নেই। সুবিন নিজেকে আড়াল করতে গিয়ে কখন যে আইরিনের হাত ছেড়ে সরে গেছে সে খেয়াল নেই। দেওয়ালের দিকে মুখ রেখে পিঠ কাঁপছে তার। এমন দৃশ্য দেখে তে চুপ থাকতে পারল না। পৃথিবীর বুকে এ যেন বিরল এক দৃশ্য। আজকালকার মানুষ তো বড্ড নিষ্ঠুর। কারোর জন্য চোখের 2 ফোঁটা অশ্রু ফেলার মতো সময় নেই। সময়ের গণ্ডি মেপে আত্মীয়রা শুধু লাশ দেখতে আসে। তাও লাশের কাছে 2 ফোঁটা মেকি অশ্রু ফেলে। যখন মানুষটা অসুখে ভুগতে থাকে, স্বজনের সহচার্যের জন্য অপেক্ষা করে, কাতর হয়, তখন কেউ দেখতে আসে না। ঘরের দরজায় কোনো আত্মীয়ের ছায়া পড়ে না। যখনই ওই মানুষটা বুক ভরা আক্ষেপ নিয়ে পৃথিবীর আলো ছাড়ে, তখনই নিষ্পাপ দেহটা দেখার জন্য উঠানে ভিড় করে। আনাচে কানাচে থেকে ছুটে আসে কত কত আত্মীয়। হায় নিষ্ঠুর মানুষ! কতগুলো ভাবতেই তে ডান হাতের তলায় চোখ দুটো মুছে নিল। জীবন মৃত্যুর কামরায় যে লোকটা শুয়ে আছে, তার উপর ভরসা না হোক, সৃষ্টিকর্তার উপর আছে। এতগুলো প্রাণের আকুলি পিকুলি তিনি কি ফিরিয়ে দেবেন? জাংকুকের সেই সিনিয়রের সহায়তায় এখানে এসে যেতে একটানা কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার পর এবং নোংরা জলে চলতে চলতে অনভ্যস্ত আয়ু খুব অসুস্থ হয়ে পড়েছে। পথিমধ্যে জ্ঞান হারানোর ফলে তাকে জেনারেল সেকশনে পাঠানো হয়েছে। পুরো 4র্থ তলায় বিশাল এরিয়াটা জাংকুকের জন্যই বরাদ্দ। লিফটের কাছে অস্ত্রধারী 10 জনের ফোর্স। এখানে আত্মীয় স্বজন বাদে বহিরাগতদের আসা পুরোপুরি নিষিদ্ধ। লিফটে ঢোকার আগে প্রত্যেকটা মানুষকে চেকিং করা হচ্ছে। হোক সেটা ডাক্তার, তাও সার্চ চলছে। দ্বিতীয় দফার চেকিংটা আরও ভয়াবহ। এখানে সন্দেহজনক কিছু ধরা পড়লে কেরিয়ার শুদ্ধ নিলামে। কোথাও ফাঁক রাখা হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিতের জন্য নিচেও টহল বাহিনী প্রস্তুত করা হয়েছে। হাসপাতালের চারিদিকে সিসিটিভি কানেকশন সচল হয়েছে। পুরো সিকিউরিটি সিস্টেম হাতের মুঠোয় নিয়ে সিনিয়র নিজেই তত্ত্বাবধান করছে। একবার জাংকুককে একা ছেড়ে ফলটা ভালো পায়নি সে। ওরা রুখে দাঁড়াবার পাত্র না। কুচক্রী নেতারা কখনো শান্ত থাকবে না। এই মুহূর্তে জাংকুকের নিরাপত্তা নিশ্চিত করা তার একমাত্র কাজ। কোলে খিচুড়ির বাটি নিয়ে জিন বসে আছে। ধোঁয়া ওঠা নরম খিচুড়ির ওপর চামচ চালাচ্ছে। পশ্চিমের খোলা জানলার দিকে মলিন চোখে তাকিয়ে আছে। সূর্য ডোবার দৃশ্যটা কি অপরূপ। পশ্চিমের কোলে তেজস্বী সূর্যটা
ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশে বেগুনি রঙের খেলা চলছে। দিনের সবটুকু আলো নিভে সন্ধ্যার মায়ায় অবগাহন করেছে। মাথার ব্যথাটা কমে গেছে, কিন্তু পায়ের গিঁটে এখনো ব্যথা। ছেলেটা একবারও মাকে দেখতে আসলো না। কি এমন কাজ ওর? কি নিয়ে এত বিভোর? স্বামীটাও শুধু কাজ কাজ করে চলে গেল। এখন ছেলেটাও দেখি বাবার মতো আচরণ করছে। একা একা থাকলেই শুধু জিহর কথা মনে পড়ে। মনটা যখনই খুব বিষে ওঠে, জিন অশ্রু সিক্ত নয়নে মনে মনে শুধু আর্জি জানায়, জিহ ও বাবা, আগে জানলে তোর সব বায়না শুনতাম, তোকে কোনোদিনও শাসন করতাম না। তুইও গেলি, আমার কলেজার অর্ধেক চলে গেল। যেখানে আছিস সেখানে ভালো থাকিস বাবা। সূর্যটা অস্ত গেল, আকাশটাও সূর্যহীন হয়ে আধারে তলাচ্ছে। শান্ত কেবিনের ভিতরে আলোক শূন্যতায় ডুবে গেলে হঠাৎ সুইচ টেপার শব্দ হলো। পুরো রুমটা এনার্জি বাল্বে টিমটিমে আলোয় উজ্জ্বল হয়ে গেছে। জিন স্তম্ভিত ফিরে পেয়ে তড়িঘড়ি করে খিচুড়ি মুখে নিল। বুঝলো ঠান্ডা হয়ে গেছে। পিছন থেকে একটা উচ্ছল সুরে সহজাত হাসিতে বলল, মিছে মিছে নাটক করছেন, খেতে হবে না, রেখে দিন। এখন কেমন অনুভব করছেন? মাথার ব্যথাটা কমেছে? ব্যথা নেই, তবুও পাটা একটু কেমন জানি করে। আমি কি হাঁটতে পারবো? বসে থাকলে অলস লাগে। আমি একটু বৌমার কাছে যেতে চাই, একটু নাতিটাকে দেখে আসতাম। নার্স মহিলাটা বলল, উনি কি আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের বউ। বাকিটা আর ভাঙিয়ে বলল না। সুগাকে যেহেতু ছেলের মতো স্নেহ করে, সেহেতু জিমিন তো ছেলেরই বউ বটে। নার্সের হাত ধরে জিমিনের কাছে গেল সে। সেখানে গিয়ে দেখলো সুগার কাকি বসে আছে। ভদ্র মহিলার সাথে টুকটাক আলাপ সেরে জিমিনের পাশে বসলো। সি সেকশনের জন্য জিমিনের অবস্থা এখন বেশ দুর্বল। মুখটা এখনো বেশ শুকনো। জিন প্রফুল্ল মুখে ছোট্ট শিশুটাকে কোলে নিল। নিষ্পাপ মুখটায় চুমু খেয়ে বলল, বাহ, এ তো দেখি একদম বাবার মতো নাক পেয়েছে। ও মা, আবার দেখি হাসে। তুমি কি আমার কথা বোঝো দাদু? হাসো কেন? জিনের হাসি মাখা মুখটার দিকে জিমিন চেয়ে আছে। কি অমায়িক হাসি হাসছে, কি সুন্দর প্রাণ খোলা আচরণ। জিমিন চুপটি করে সবটাই দেখছে। ছেলে হওয়ার পর থেকে তার মনটা সেই দিকেই ছিল। যতই পেটের নিচে পীড়া হোক না কেন, চিরচির করে ব্যথা হোক না কেন, ছেলের কান্নায় এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারেনি। কোনো হুঁশ জ্ঞান থাকে না সেখানে। ছোট্ট ছেলেটাকে হারিয়ে এই মহিলা এখনো কতটা নরম, কত প্রাণবন্ত আচরণ করেছে। এখন যদি তিনি বড় ছেলেটার দুর্ঘটনা শোনেন, তাহলে ওই মাতৃস্নেহের বুকটা কিভাবে আটকে উঠবে, কিভাবে সহ্য করবে এই ব্যথা। জিমিন যখন এসব নিয়ে ভাবছিল, তখন পাশ থেকে সুগার কাকি ঠিক একই চিন্তায় বিভোর। ভদ্রমহিলা অজান্তেই আফসোসের গতিতে গাইতে গাইতে বলল, খবরটা শোনার পর ভালো লাগছিল না ভাবি। দুনিয়ায় চলা মুশকিল, পথে ঘাটে বেরোলেই যান হাতে নিয়ে বেরোতে হয়। ইস, না জানি ছেলেটা কেমন হালে আছে। আপনি মন শক্ত করুন ভাবি, মনে আশ্বাস রাখুন, জাঙ্কুকের কিচ্ছু হবে না। জিমিন চকিতে কাকে শাশুড়ির দিকে চাইলো। এটা কি করলেন? কি বলে ফেললেন? হায় সর্বনাশ, এসব বলা যে বারণ ছিল। ভদ্রমহিলা আবার কি যেন বলতে নিলে হঠাৎ জিমিনের দিকে চোখ পড়ল। জিমিনের দৃষ্টি যেন বলে দিচ্ছে, আপনি এটা কি করলেন? কি করলেন কাকিমা? আপনাকে এসব কথা বলতে বারণ করা হয়েছিল। ভদ্রমহিলা বেকুবের মতো জিনের দিকে তাকালো। ভুলটা বুঝতে পেরেছে সে। জিনের নিশ্চয় নীরব পাণ্ডু বর্ণের মুখটা দেখে লজ্জায় অনুশোচনায় মাথা নিচু করে ফেলল। জিন বজ্রা হতের মতো অতি ধীর সুরে বলল, কি হয়েছে জাঙ্কুকের? ভদ্রমহিলা মুখ তুলে জিনের দিকে তাকালো। অনুতপ্তের দৃষ্টি দিয়ে একবার জিমিনের দিকে তাকালো। জিমিন দৃষ্টি ফিরিয়ে নেয়। চোখের সজল অবস্থা ঢাকার জন্য সেলাইন লাগানো হাতটা দিয়ে চোখ ঢাকে। জিমিনের ঠোঁটজোড়া কাঁপছে। অন্যদিকে জিন স্থির মূর্তির মতো চুপচাপ। ভেজা কাপড়গুলো শরীরে শুকিয়ে গেছে। খোপা বাঁধা চুলগুলো ওভাবেই রয়ে গেছে। তে কক্ষটার সামনে থেকে একটা সেকেন্ডের জন্য সরল না। অনেক চেষ্টা করলেও একটা বার দেখার জন্য, কিন্তু ডাক্তাররা সায় দিল না। সকালে নাস্তা শেষে কেউই কিছুই খায়নি, অথচ ঘড়িতে রাত 10টা বেজে 20। দুধারে চেয়ারগুলোতে বসে আছে সবাই।
ফোলা ফোলা চক্ষুতে স্থির হয়ে গেছে। সুগা চেয়ারে বসে মুখটা ফ্লোরের দিকে নত করে আছে। তার পাশে আয়ু, ইয়নু, আইরিন সবাই বসা। সুবিন রক্ত শূন্য মুখে থ মেরে আছে। বাকিরা উল্টো পাশে চেয়ারে বসে যে যার মতো নির্বিকার। তে চেয়ারে পিঠ লাগিয়ে মাথাটা পিছনের দেওয়ালে ঠেকিয়েছে। ওই ভঙ্গিতে চোখ দুটো বুজে বাঁ বাহুতে ডান হাত আর ডান বাহুতে বাঁ হাত রেখে কুঁকড়ে আছে। শরীরটা শীতের জন্য কাঁপুনি দিলেও তে তা পাত্তা দিচ্ছে না। সামনের দ্বার বন্ধ কক্ষের ভিতর দানবের মতো মানুষটা শুয়ে আছে। যাকে আঁকড়ে, যাকে ধরে, যাকে মনের কুঠিতে স্থাপন করে তে বুঝতে শিখেছে কত রাত ওই দেহের মধ্যে আবদ্ধ থেকে সমস্ত ভয়কে নিঃশেষ করেছে। তে সপ্তদর্শী বয়সটা টেনে হিঁচড়ে 20-তে এসে পৌঁছেছে। গোটা 3টা বছরের পরিবর্তন বাকি 16 বছরকে পিছিয়ে দিয়েছে। এই অমূল পরিবর্তনের সবটুকু কৃতিত্ব ওই অসভ্য লোকটার। ওই অসভ্য লোকটার সুস্থ হওয়া চাই। কোনো হেলা সহ্য করবে না তে, তাকে চোখের আড়াল হতেই দেবে না। হঠাৎ ভিতর থেকে নীরবতা বজায় রেখে দুটো ডাক্তার বের হলো। তাদের পুরো শরীরটা বিশেষ পোশাকে ঢাকা, মাথার সার্জিক্যাল টুপি, মুখে সার্জিক্যাল মাস্ক। তাদের দেখে আচম্বিত মুখে উঠে দাঁড়ালো সবাই। শুধুমাত্র একটা কথা শোনার জন্য সবার মনটা আনজান করছে। ডাক্তারের মুখ থেকে কেবল একবার শুনতে চায়, সংখ্যামুক্ত। সুগা ত্রস্ত ভঙ্গিতে ডাক্তারের দিকে জেরামুখী হয়ে উদ্বিগ্ন কণ্ঠে পেচান ভঙ্গিতে বলল, কোনো খবর আছে? আপডেটটা বলুন ডাক্তার। উন্নতি হয়েছে কিছু? ওর অবস্থা কেমন? প্লিজ সাসপেন্স বাড়াবেন না, আমার টেনশন হচ্ছে। প্লিজ প্লিজ বলুন। ডাক্তার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। ইসরায় যেন বলা বলি করলো, সত্যটা বলে দিই। কি বলুন? সবার বুকটা এক গতিতে ধুকপুক ধুকপুক করছে। কি বলতে চাইছে কে জানে। এরপর সময় অপচয় না করে সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষ সমাদৃত ডাক্তারটি ওদের দিকে ফিরল। মুখের মাস্কটা খুলে নম্র সূচকে বলল, আপনাদের কেসটা এমন সিচুয়েশনে ছিল যেখানে রোগীর অবস্থা অনেকটা ক্রিটিক্যাল। হয়তো দমটাও চলে গেলে সেটা স্বাভাবিক হতো। তার হার্ট এখনও স্লো রেটে দিচ্ছে। তবু মেডিকেল অবজারভেশনের মধ্যে যেটুকু রেসপন্স করেছে সেটাই অনেক। আপাতত কিছু ইম্পর্ট্যান্ট সিমটমস দেখে তাকে লাইভ রিপোর্টে নেওয়া হচ্ছে না। অনেক সময় দেখা যায় ব্লাড দিতে দিতেই রোগী মারা যায়। একসাথে এতখানি ব্লাড পেয়ে হার্ট পাম্প করতে পারে না। তার উপর গুরুতর অ্যাক্সিডেন্টের কেসে কার্ডিয়াক সিস্টেম নাজুক হয়ে যায়। ওনার বডিতে ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য অর্গানের সার্কুলেশনটা ভালো পর্যায়ে। সেখানে ওনার হার্ট যে কোনো সময় পাম্প করা থামাতে পারত। সেখানে স্লো রেটেই 2 ব্যাগ রক্ত নিয়ে ফেলেছে। বাকি 2 ব্যাগ আমরা সিচুয়েশন বুঝে দিচ্ছি। মাথায় 4টা সেলাই পড়েছে। এজন্য ইনফেকশন ইস্যু থেকে দূরে রাখার জন্য আরও 3 দিন ইন্টেন্সিভ কেয়ারে রাখছি। তবে এটা সুলক্ষণ যে ওনার 48 ঘন্টা এখনও কমপ্লিট হয়নি। সেই পরিসংখ্যান মতে আমরা ওনার ফিজিক্যাল সিচুয়েশন নিয়ে যথেষ্ট আশাবাদী। সবাই একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো বুকের উপর থেকে প্রচণ্ড ভারী কিছু সরে গেছে। যিশু একটু পরিষ্কার ধারণা পাওয়ার জন্য ছোট্ট প্রশ্ন করলো, ভাই আর কি শুধু মাথায় ইনজুরি হয়েছে? অন্য কোথাও ইনজুরি হয়নি তো? মাস্ক খোলা ডাক্তারটা যিশুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। টেনশনের কারণটা তিনি যথাযথ বুঝতে পেরেছেন। প্যারালাইসের ভয় নেই, ডান পায়ে খানিকটা ইনজুরি হয়েছে। তবে প্রপার রেস্ট আর প্রেসক্রিপশন মেনে চললে আগামী 6 মাসের ভিতরে সুস্থ হয়ে যাবেন। ওনার বডি এখনও খুব উইক। আমরা একটা বিষয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার হেলথের কথা চিন্তা করে আমরা তাকে কড়া রেস্টের ভিতরে রাখবো। সেখানে আপনাদের দেখলেই তিনি কথা বলার চেষ্টা করবে, যেটা ওনার মাথায় প্রেশার ক্রিয়েট করতে পারে। এই মুহূর্তে মাথায় প্রেশার মানে বুঝতেই পারছেন। প্লিজ কোঅপারেট করবেন, চিন্তার কিছুই নেই। হঠাৎ দপ করে চোখ খুলল তে। ডাক্তাররা ওর সামনে দিয়ে চেয়ে নিলে তে পিছন থেকে ডাকলো, শুনুন। ডাক্তার দুটো পা থামিয়ে তের দিকে তাকালো। তের হাত দুটো আলগা করে বসা থেকে উঠলো। তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি একবার দেখে আসতে পারি? বাইরে থেকেই দেখবো, শুধু এক পলক থেকেই চলে যাব। আমি তার কাছে যাব না কোনোভাবেই। কি দুজন ডাক্তারই
হাসি বিনিময় করলো। তারা অনিচ্ছুক ভাবটা বুঝিয়ে দিল। তারা চাইছে না কেউ এই সময় ভিজিট করুক। জাংকুকের সিনিয়র এবার চোখ বন্ধ করে শান্তি নিঃশ্বাস নিল। রকিং চেয়ারে বসা অবস্থায় চোখ বন্ধ করে বলল, হে ঈশ্বর, ছেলেটাকে এই যাত্রায় বাঁচিয়ে তোলার জন্য আজই মন্দিরে গিয়ে প্রণাম করে আসবো। ও যেন সুস্থ হয়ে যায়।